ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল মিতুর, আর সেই আগ্রহই একদিন তাকে ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিমে জায়গা করে দেয়। কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে ইন্ডিয়ার পুরুষ ক্রিকেট টিমকে যেই সম্মান, যেই মর্যাদা দেয়া হয়, তার সিকি পরিমাণও তাদের দেয়া হয় না। বছরে খুব হলে একটা কি দুইটা ম্যাচ খেলার সুযোগ তারা পায়, এমনকি তাদের তো নিজেদের নামের জার্সি পর্যন্ত নেই, যার দ্বারা মানুষ তাদের চিনবে। তাই মিতু এবার নিজেদের অস্তিত্বের লড়াইয়ে নেমে পড়ে। পরবর্তীতে তারই প্রচেষ্টায় কিভাবে ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিম ঘুরে দাঁড়ায় আর কিভাবে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে, সেটাই দেখব আজকের গল্প সাবাস মিঠুতে। শুরুতেই আমরা 1990 সালের দৃশ্য দেখতে পাই। দুটো ছোট বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে ঝগড়া করছিল। দেখা যায় বাজি ধরে তারা ক্রিকেট খেলতে যায়। খেলায় জিতে মেয়েটা ছেলেটাকে তো বেশ গালাগালি করে আর তাকে মারতেও থাকে। এরপরই দৃশ্য শিফট হলে মেয়েটার বাড়ি দেখতে পাই আমরা। তার মা শাগুফতা, সে তাকে ক্রিকেট খেলার জন্য বেশ বকা দিচ্ছিল। সে সবসময় শার্ট প্যান্ট পরতো, এ নিয়েও তাকে শাগুফতা বকা দেয় আর বলে শুধু ছেলেদের মতো সব করতে হবে নাকি, এখন থেকে ড্রেস পরবে সে, মেয়েদের ড্রেস। এসব যদি তার বাবা জানতে পারে তাহলে সে শাগুফতাকে মেরেই ফেলবে। এই বলে সে তাকে অটোতে করে একজন মহিলা শিক্ষিকার কাছে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা শাগুফতাকে সেই ম্যাডামের সাথে কথা বলতে দেখি। শাগুফতা বলছিল তার মেয়েকে মেয়ে বানিয়ে দিতে। এটা শুনে ম্যাডাম বলে ও তো মেয়েই আছে, আবার মেয়ে বানানোর কি হলো? তখন শাগুফতা বলে না, মেয়ে হলেও ওর আচার আচরণ মোটেও মেয়েদের মতো নয়, ছেলেদের মতো কথা বলে, মানুষজনকে ধমকায়, এসবই করে বেড়ায়। তাই সে যেন তাকে এই কাজে সাহায্য করে। তার এখানে আসলে নাচ গান করলে মেয়েদের মতো আচার আচরণ আসবে তার মেয়ের মধ্যে। এসব শুনে ম্যাডাম হেসে বলে ঠিক আছে। এরপরই সে মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটা জানায় তার নাম নুরি। তো এরপরই সে নুরিকে তার নামের অর্থ জানে কিনা সেটাও জিজ্ঞেস করে। নুরি উত্তরে বলে তাকে কোনোদিন কেউ বলেনি তার নামের অর্থ কি, তাই সে জানে না। ম্যাডাম তখন বলে তার নামের অর্থ হলো চাকচিক্য, তার চোখ দুটো তার নামের মতোই জল জল করে। কিন্তু এসব শুনেও মেয়েটা তো কোনোই প্রতিক্রিয়া দেখায় না। যাক, এরপর সে নুরিকে আরো জিজ্ঞেস করে যে সে কি ভারতীয় নৃত্য শিখতে চায়। নুরি বলে হ্যাঁ, সে শিখতেই পারে। ম্যাডাম তখন বেশ খুশি হয়ে মিতালিকে ডাক দেয়। তখনই ছোট্ট একটা মেয়ে দৌড়ে আসে। এদিকে শাগুফতা নুরিকে বলে সুন্দর করে কথা বলতে, কারণ ইনি তার শিক্ষিকা। তখনই মিতালি সেখানে আসলে ম্যাডাম নুরিকে বলে যে মিতালি হলো তার প্রিয় শিক্ষার্থী। তো এরপর সে মিতালিকে নুরির সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে এটা হলো নুরি, আজ থেকে তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ম্যাডামের এই কথা শুনে নুরি তার প্রতিবাদ করে আর বলে আপনি কি পাগল? এভাবে বললেই কি কেউ বেস্ট ফ্রেন্ড হয়ে যায় নাকি? কিছুদিন একসাথে খেললে না বোঝা যাবে সে ভালো নাকি বোকা? ম্যাডাম তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লাস শেষ করে যত ইচ্ছা খেলবে। নুরি বলে ঠিক আছে। এই বলে সে মিতালিকে বলতে থাকে যে তার নখগুলো দেখাতে। শাগুফতা তখন এর কারণ জানতে চাইলে নুরি বলে যে যদি লম্বা থাকে তাহলে বিড়াল ছানার মতো আঁচড় কাটতেও পারে। এসব শুনে শাগুফতা তাকে বকা দেয়। এরপরে আমরা নৃত্যালয়ে মিতালি সহ অন্য বাচ্চাদের দেখতে পাই। সবাই নাচের প্র্যাকটিস করছিল, তাদের সাথে নুরিও ছিল। সে নতুন হওয়াতে বেশ কষ্টই হচ্ছিল তার। সে তার আগের অভ্যাসবশত তার শিক্ষিকাকেও বাজে ভাষায় কিছু বলে, যা শুনে মিতালি হেসে দেয়। এর পরের দৃশ্যে আমরা মিতালি আর নুরিকে দেখতে পাই। এখন তারা খুব ভালো বন্ধু হয়ে গেছে। দুজন একসাথে খুব ভালো সময় কাটায়, একজন আরেকজনের সাথে নিজেদের খাবারও ভাগাভাগি করে নেয়। আর সুযোগ পেলেই এই দুজন এখানে ওখানে ঘুরে বেড়ায়। একদিন মিতালি নুরিকে বলে নুরি এখানে এসেছে অনেক দিন হয়েছে, সে যদি জলদি নৃত্য না শেখে তাহলে ম্যাডাম তাকে মারবে। নুরি তখন বলে তার নৃত্য শেখার কোনো ইচ্ছা নেই, এসব তাকে দিয়ে হবে না। মিতালি বলতে থাকে এগুলো তো একদম সোজা, সে নুরিকে শিখাবে। এই বলেই সে উঠে নাচতে শুরু করে। তখন নুরি বলে সে শিখবে না, তার ভালো লাগে না এসব। কিন্তু মিতালি তাকে জোর করে তুলে শেখাতে শুরু করে। তখন হঠাৎই মিতালি বলে তার একটা কাজ বাকি রয়ে গেছে, মিতুন ভাইকে হরলিক্সের বোতলটা দিতে হবে। এই বলে সে নুরিকে সাথে নিয়ে বের হয়ে যায়। এরপরে মিতালি নুরিকে নিয়ে মাঠে যায় যেখানে মিতুন ক্রিকেট খেলছিল। এটা দেখে তো নুরি খুবই খুশি হয়ে যায়। তখনই মিতালি বলে সেও বড় হয়ে তার ভাই মিতুনের মতো ক্রিকেট খেলতে চায়। নুরির কি ক্রিকেট খেলা পছন্দ? নুরি বলে হ্যাঁ, আর সচিনকে তার খুব ভালো লাগে, তার তো ক্রিকেট খেলতেই বেশি পছন্দ। তো এরপরই তারা ভিতরে যেতে চাইলে মিতুন তাদেরকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এজন্য তো মিতালির মনটাই খারাপ হয়ে যায়। তখনই তার ভাই ব্যাট করলে সে ক্যাচ করে নেয়। এটা দেখে তার বন্ধুরা বলে একটা মেয়ে ক্যাচ করে নিয়েছে। মিথুন তো এতে খুব রেগে যায় আর মিতালিকে বকা দেয়। সে তাকে মারবে বলে ভয়ও দেখায়।
আর বলতে থাকে সে বলেছিল মিতালি যেন এখানে না আসে। এরপরও সে এখানে এসেছে, সেখানে যদি আর কোনোদিন আসে তাহলে সে তাকে খুব মারবে। এইসব কথা শুনে তো নুরির খুবই রাগ হয় আর সে মিথুনকেই মারতে শুরু করে। তখন তো মিথুনের বন্ধুরা এই নিয়ে হাসাহাসি করে। তো এরপরে মিথুন বাড়ি এসে সব বলে দেয় যে মিতালির ফ্রেন্ড তাকে মেরেছে। তার বন্ধুরা এসব দেখেছে, তারা যদি সাম্পাত স্যারকে বলে দেয় তাহলে তো তিনি তাকে আর খেলাতেই নেবেন না। তার মায়েরই সব দোষ, সে তাকে নৃত্যালয়ে না পাঠালে আজ এমন হতো না। তখনই তার বাবা বলে সাম্পাত সে তো জীবনে একবার মাত্র টেস্ট ম্যাচ খেলেছে, কিন্তু হ্যাঁ খেলায় ভালো। এসব কথাই তারা বলতে থাকে। তখনই মিথুনের মা তাকে খাবার দেয়। মিথুন বলে তার খেলার জন্য প্র্যাকটিস করতে হবে, তাই তাকে যেন এখন কোনো কাজ না দেয়া হয়। তখন সে বলে ঠিক আছে, কেউ কোনো কাজ দিবে না, সে যেন ভালো করে প্র্যাকটিস করে। মিতালিও তখন মিথুনকে কালকের জন্য অল দ্য বেস্ট জানায়। মিথুন তাকে তখন নুরির থেকে দূরে থাকতে বলে। নুরি তো একথা শুনে মিথুনকে মোটা বলে আর বলে কম খেতে। মিথুন তখন চিৎকার করে তার দাদিকে ডাকে আর বলে নুরি আবারও তাকে গালি দিচ্ছে, খারাপ কথা বলছে। তার দাদি তখন নুরিকে বলে সে যদি আবার মিথুনের সাথে দুষ্টুমি করে তাহলে সে তাকে খুব মারবে। তো এরপরে নুরি মিতালিকে নিয়ে একটা গোপন জায়গায় ক্রিকেট খেলতে যায়, যেখানে মিথুন তাদের জ্বালাতন করতে পারবে না। তখন মিতালি জানায় সে আগে কোনোদিন ক্রিকেট খেলেইনি। তখন নুরি বলে সমস্যা নেই, সে শিখিয়ে দিবে। এরপরে নুরি বলতে শুরু করে যে ক্রিকেট খেলার সময় 3টা জিনিস মনে রাখলেই হবে। তো সে ক্রিকেটের ভাষা যেসব বলে মিতালি তো এসবের কিছুই বুঝতে পারে না। নুরি তখন বলতে থাকে যে সে চেষ্টা করুক, নুরি আছে তাকে সাহায্য করতে। এই বলেই তারা খেলতে শুরু করে। কিন্তু বোলিং করতে গিয়ে নুরি থেমে গেলে মিতালি বলে কি হলো, কি হয়েছে? নুরি বলে ফিল্ডার লাগবে। এই বলে সে কিছু পাথর সাজিয়ে রেখে নাম দেয় রেখা, সুজাতা, কবিতা, সুপ্রিয়া, বীণা, মীনাক্ষী দেবী আর করুণা। এরা সবাই তাদের ডান্স গ্রুপের সদস্য আর বাকি একজন তার জল্লাদ দাদি। সে বলে তাদের গ্রুপের সদস্যদের পাথরের সাথে ধাক্কা লাগলে সে আউট, কিন্তু তার দাদির পাথরে লাগলে 6 হবে। মিতালি তখন বিরক্ত হয়ে বলে কিন্তু তার দাদি তো বয়স্ক, তাই না? তাহলে সে তার দাদিকে নিয়ে এমন কথা কেন বলছে? নুরি বলে সে বদলা নিচ্ছে, দাদির মুখের উপর তো আর কিছু বলা যায় না, তাই এখন এভাবেই সে বদলা নিবে। তো এরপরই সে মিতালিকে বলে চল খেলা শুরু করি। খেলাও শুরু হয়, কিন্তু মিতালি তো খেলতে পারে না। নুরি তখন তাকে নৃত্যের মতো করে চিন্তা করে খেলতে বলে। মিতালিও তাই করে। তারা দুজন অনেকক্ষণ সেখানে খেলে। তারপর তাদের সব বান্ধবীরাও সেখানে চলে আসে তাদের সাথে খেলতে। সবাই মিলে সেদিন অনেক মজা করে। এভাবেই তারা প্রতিদিন ডান্স প্র্যাকটিস শেষ করে লুকিয়ে লুকিয়ে খেলতে যেত আর সবাই মিলে মজা করত। নুরি বলতে থাকে আমরা 11 জন বন্ধু যদি সত্যি এভাবে একসাথে খেলতে পারতাম খুব ভালো হতো। ক্রিকেটে বন্ধুত্বই তো সবকিছু। তো একদিন তাদের সেই খেলার জায়গায় মিথুন আর তার বন্ধুরা চলে আসে। তারা নুরি, মিতালি সহ তাদের সব বন্ধুদের নিয়ে খুব মজা করতে থাকে। তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখনই নুরি বলে তারা যদি সচিন ওরফে মিতালিকে আউট করতে পারে তাহলে তারা এখান থেকে চলে যাবে। এ নিয়েও ছেলেরা মজা করতে থাকে। মিতালিরও এতে খুব রাগ হয়। যাক, তো এরপরই রাজু নামের একটা ছেলে বোলিং করতে আসে মিতালিকে আউট করতে, কিন্তু দেখা যায় সে এতে ব্যর্থ হয়। মিতালি তো তার বলে একটা 6 মেরে দেয়। তখনই সেখানে সাম্পাত আসে। অন্য আরেকজন ছেলে তাকে আউট করার জন্য বোলিং করতে শুরু করে। প্রথমবার না পারলে সে আবারও চেষ্টা করতে যায়। তখনই সাম্পাত তাকে থামিয়ে দেয় আর মিতালির কাছে যায়। সে মিতালিকে জিজ্ঞেস করে তাকে এসব কে শিখিয়েছে। মিতালি চোখের ইশারায় তখন নুরিকে দেখায় আর বলে নুরি হলো কমলি আর সে সচিন। সাম্পাত তখন তাকে জিজ্ঞেস করে তার ক্রিকেটের মধ্যে কোন জিনিস বেশি পছন্দ। মিতালি উত্তর দেয় বন্ধুত্ব। এরপরে সাম্পাত তাকে ব্যাটিং করার নিয়ম কি সেটা জিজ্ঞেস করে। মিতালিও বলতে থাকে। এই সব কিছু শুনে সাম্পাত বলে যে কিন্তু আজ তো তুমি 6 মেরে দিয়েছো, কিন্তু টুকটাক কিছু ভুলও আছে তোমার খেলায়, সেগুলো কিভাবে ঠিক করবে? মিতালি বলে প্র্যাকটিস করে। এরপরে সে মিতালির মা বাবার সাথে দেখা করে। সে সেখানে গিয়ে অনেক গুণগান করতে থাকে। তারা তো তখন মনে করে সাম্পাত হয়তো মিথুনের কথা বলছে, কিন্তু তখনই সাম্পাত সবাইকে অবাক করে দিয়ে বলে না, সে তো মিতালির কথা বলছে। সে অনেক ভালো খেলে, শুধু একটু প্র্যাকটিসের প্রয়োজন। এসব শুনে তো সবার মুখ কালো হয়ে যায়। সাম্পাত বলতে থাকে মিতালির মধ্যে ট্যালেন্ট আছে, যদি প্র্যাকটিস করে তো ন্যাশনাল টিমে খেলতে পারবে। মিতালির বাবা তখন বলে মিতালি ক্রিকেট খেলছে? নুরি বলে হ্যাঁ, 4 মাস 3 দিন ধরে খেলছে। তখনই মিতালির দাদি বলতে থাকে এই নুরির জন্যই এসব হচ্ছে। সে মেয়ে,
তার এসব খেলা ঠিক নয়, স্কুল যেতে হবে, বিয়ে দিতে হবে, এসব খেলে কি লাভ। এই কথাগুলো শুনে তো মিতালির মনই খারাপ হয়ে যায়। সে তখন সেখান থেকে চলে যায়। এরপরই সে রুমে গিয়ে তার চুলও কেটে ফেলে। তখনই তার মা চা আনতে গিয়ে দেখতে পায় যে সে কি কাজ করেছে, তাই সে তাকে সবার সামনে নিয়ে আসে। নুরিও তো এটা দেখে খুব খুশি হয়, কিন্তু মিতালির দাদি এটা দেখে কান্না করতে থাকে। সাম্পাত তখন বলে, মানুষ ত্রিপুরা গিয়ে চুল কাটে, সেও কেটেছে, এতে এমন কি হয়েছে? তো তারা কেউ আর তখন কিচ্ছু বলে না। সাম্পাত তখন মিতালিকে বলে সকাল 7টার সময় সে যেন কেস গ্রাউন্ডে পৌঁছে যায়, সাথে নুরিকেও যেন সাথে নেয়। এই বলেই সাম্পাত সেখান থেকে চলে যায়। মিতালি তখন মুচকি হাসতে থাকে, কিন্তু এসবে তো মিথুনের মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা মিতালি আর তার বাবা নুরিকে তার বাড়ি থেকে নিয়ে সাম্পাতের কাছে পৌঁছে যায়। কেস একাডেমিতে নুরি আর মিতালি বাদে সবাই ছেলে ছিল। সাম্পাত তখন তাদের ট্রেন করা শুরু করে দেয়। ট্রেনিং শুরু করার আগে মিতালি প্রার্থনা করে নেয়। এইসব দেখে সাম্পাত তাকে জিজ্ঞেস করে যে সে কি করছে। তখন মিতালি জানায় যে তার ডান্স টিচার তাকে বলেছে পৃথিবী তাদের মা, তাই কিছু শুরু করার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সাম্পাত তখন তাকে কিচ্ছু না বলে জুতো পরে ট্রেনিং শুরু করতে বলে। ট্রেনিং এর সময় সাম্পাত তো মিতালির উপর নজর রাখছিল, আর সে তাকে সব ধরনের সহযোগিতাও করে। প্রতিদিন দেখা যায় মিতালির বাবা মিতালিকে নিয়ে যাওয়ার সময় নুরিকে তার বাড়ি থেকে নিয়ে যায়। মিতালি তখন তাকে জিজ্ঞেস করে কি বাহানা করে বের হয়েছে সে আজ। নুরি জানায় যে সে বাড়িতে বলেছে ডরাই আঙ্কেল ওরফে মিতালির বাবা খুব ভালো গণিত পড়ান, তাই সে তার কাছে সেই গণিত পড়তে যাচ্ছে। তো এভাবেই দিনের পর দিন ট্রেনিং করতে থাকে তারা। নুরি তো প্রতিদিন তার মাকে কিছু একটা বাহানার কথা শুনিয়ে চলে আসতো যে মিতালির বাবা খুব ভালো পড়ান। এদিকে সাম্পাত মিতালিকে একজন দক্ষ ব্যাটসম্যান বানিয়ে তুলছিল। তো এই মিতালি আর নুরিকে কঠোর পরিশ্রম করতে হয় একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে। সাম্পাত মিতালির সাথে খুব কড়াকড়ি আচরণ শুরু করে। মিতালি তার স্বপ্ন পূরণের জন্য সব সহ্য করতে থাকে, কিন্তু নুরি তাকে সাহস দিতে সব সময় তার পাশে ছিল। ট্রেনিং এর সময় মিতালি একবার তার পায়ে ব্যথা পায়। তার মা তখন তার পায়ে হলুদ লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দেয়। সাম্পাত তো এটা দেখে একটু বিরক্তই হয়, তাই সে সাথে সাথে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপরে সে বেরিয়ে যাওয়ার সময় মিতালির বাবা বলে মিতালির একটু রেস্ট নেওয়া দরকার, কিন্তু সাম্পাত তার দিকে না তাকিয়েই বলে কাল সকাল 7টায় ট্রেনিং গ্রাউন্ডে দিয়ে আসতে। নুরিও তখন তার সাথেই ছিল। মিতালির পায়ে খুব ব্যথা হচ্ছিল, কিন্তু তারপরও পরের দিন সকালে তাদের দুজনকে মিতালির বাবা ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যায়। এভাবেই অনেক দিন কেটে যায়। মিতালি আর নুরি এখন কিশোরী হয়ে গেছে। নুরি এখনো তার মায়ের কাছ থেকে লুকিয়ে ট্রেনিং করে যাচ্ছিল, আর মিতালির বাবা তাদেরকে প্রতিদিন নিয়ে যায় ট্রেনিং গ্রাউন্ডে। এরপরে আমরা সাম্পাতের সাথে একটা মেয়েকে দেখতে পাই। সাম্পাত তাকে খেলা নিয়ে একটু বকা দিলে সে বলে এখন সে বড় হয়েছে, টিমের লিডারও এখন সে, তাই সাম্পাত যেন তাকে এভাবে বকা না দেয়। সাম্পাত উত্তরে বলে তার কাছে সে এখনো ছোটই রয়ে গেছে। এদিকে ট্রেনিং এ যাওয়ার আগে টিম লিডারের কাছে এক জুনিয়র তার অটোগ্রাফ নিতে আসে। সে তখন বলে পরে দিয়ে দিবে, এই বলেই সে ট্রেনিং করতে চলে যায়। তো ট্রেনিং এর এক সময় সাম্পাত তার ভুল ধরলে সে বলে কি স্যার, আমি জানি কোন বলে কিভাবে শট করতে হয়। এজন্য সাম্পাতের কিছুটা রাগই হয়। সে সবাইকে এক করে জিজ্ঞেস করে যে এই বলে তাদের কিভাবে শট করা উচিত। মিতালি উত্তর দেয় কভার ড্রাইভ। সাম্পাত তো এতে খুব খুশি হয় আর বলে সাবাস মিতু, তো আমাদের সুবিধার্থে আমরাও এখন মিতালিকে মিতু বলেই ডাকবো। তো এরপর আবারও ট্রেনিং শুরু হয়, কিন্তু তখন সাম্পাত টিম লিডারকে ব্যাটিং থেকে নামিয়ে মিতুকে দেয়। যাওয়ার সময় টিম লিডার মিতুর দিকে আর চোখে তাকাচ্ছিল। এ থেকে খুব ভালোভাবেই বোঝা যায় যে সে এখন মিতুকে ঘৃণা করতে শুরু করেছে। মিতুও তা বুঝতে পারে। এদিকে সাম্পাত বলারকে বলে আগের মতো করেই বল করতে। তখন মিতু কভার নিয়ে খুব সুন্দর করে শট করে। সাম্পাত তো এতে খুব খুশি হয়, তাই সে তালি বাজাতে থাকে। তখন সেই মেয়েটার আরো রাগ হতে থাকে। এরপরই আমরা নুরিকে দেখি। সে এখনো লুকিয়ে লুকিয়ে ট্রেনিং করতে আসে। সে আসলে বোরকা পরে আসে যেন কেউ তাকে দেখতে না পায়। এরপরই সে ট্রেনিং গ্রাউন্ডে আসলে দেখতে পায় মিতু ব্যাটিং করছিল, তাই সে তাড়াতাড়ি এসে বোলিং করতে শুরু করে। তখনই মিতু একটা 6 করার পর নুরি মিতুকে বলে যে সাগর নামের এক ছেলে তাকে মিতুর ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখনই মিতু জানতে চায় কি জিজ্ঞেস করছিল। নুরি বলে এই তো তার জন্ম তারিখ, তার পছন্দের রং, পছন্দের খাবার ইত্যাদি। মিতু এসব শুনে বলে আর তুই সব বলে দিলি, যদি ঘরে চলে যায় গিফট নিয়ে। নুরি বলে আরে এখন যাবে না। এরপর তারা আবারও ট্রেনিং শুরু করে। তখন নুরি মিতুকে আউট করে দেয়। একটা ছেলে তখন তাদেরকে ডেকে বলে সাম্পাত তাদের যেতে বলেছে। নুরি তো এতক্ষণ হেলমেট ছাড়া খেলছিল। সাম্পাত ডাকায় সেটা পরে সে দৌড়াতে থাকে। এরপরে দুজন সাম্পাতের সামনে আসে। সে তাদের জিজ্ঞেস করে প্র্যাকটিস শেষ।
দুজন তখন দুরকম উত্তর দেয়। পরে সে মিতুকে বলে সে বল উঁচুতে কেন শট করছিল। এই বলেই সে চেঁচাতে শুরু করে। সে তাকে অনেক বকে আর বলতে থাকে মাত্র 2 দিন আছে সিলেকশনের জন্য, তাদের কি ইন্ডিয়ার জন্য খেলার ইচ্ছা নেই? দুজনে একসাথে তখন উত্তর দেয় যে হ্যাঁ তাদের তো ইচ্ছা আছে। তখন সাম্পাত নুরিকে জিজ্ঞেস করে যে সে কত বছর ধরে তার বাবাকে মিথ্যা বলে ট্রেনিং করতে আসে। নুরি জানায় 7 বছর ধরে। তখন সে মিতুকে বলে এটাই তোমার সমস্যা, তুমি যা চেয়েছো তাই পেয়েছো, এজন্য তুমি গুরুত্ব দিচ্ছ না। নুরির মতো এমন কষ্ট করতে হলে তখন বুঝতে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতের বেলাতে মিতু খাতা কলম নিয়ে বসে এইটা দেখতে যে তার কাছে কি আছে আর কি নেই। সে লেখে তার কাছে তার বাবা আছে, মা আছে, মিতুল আছে, নুরি আছে, ভালো স্কুলে যেতে পারছে, সাম্পাতও আছে। কি নেই লিখতে গেলে সে কিছুই খুঁজে পায় না। তখনই পেজটা ছিঁড়ে পাশেই রেখে দেয়। সে তখন নুরির বলা কথা ভাবতে থাকে। নুরি বলেছিল সাম্পাত ঠিকই বলেছে, জীবন দ্বিতীয় সুযোগ দেয় না, তার একবার সিলেকশন হয়ে গেলে সে তার বাবার সাথে কথা বলে নিবে। মিতু এসব ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলাতেই সে নুরির বাসায় যায় তাকে একসাথে নিয়ে যেতে, কারণ প্রতিদিন নুরির ট্রেনিং গ্রাউন্ডে যেতে দেরি হয়ে যায়। কিন্তু সে যখন নুরির বাড়িতে যায় সেখানে তো কেউ ছিল না। তো সে সেখান থেকে ফিরে আসছিল, এমন সময় একটা ছোট্ট মেয়ে এসে তাকে একটা চিঠি দেয়। চিঠিটা আসলে নুরির ছিল। সে চিঠিতে লেখে সে জানতো একদিন মিতু তাকে নিতে আসবে, কিন্তু সে আর খেলতে পারবে না। আজ তার বাবা তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। আজ তার বয়স মাত্র 15, কিন্তু তার বাবা বলেছে আজান নামের ছেলে দুবাই থাকে, ভালো আছে, তাহলে 18 হওয়া পর্যন্ত অপেক্ষা করার কি দরকার। মিতু যেন এজন্য মন খারাপ না করে, সে যেন ভালো করে ট্রেনিং এ মনোযোগ দেয় যাতে সে ইন্ডিয়ান টিমে খেলার জন্য সিলেক্ট হয়ে যায়। এরপর সে আরো বলে আমাকে ক্ষমা করে দিস মিতু। এসব লিখেই তার চিঠি শেষ হয়। মিতু এরপর সেই চিঠি নিয়ে সাম্পাথের কাছে যায়। সেখানে বসেই সে কান্না করতে থাকে। সাম্পাথও তখন তাকে সান্ত্বনা দেয়, কিন্তু মিতু তো তখনও নুরির কথাই ভাবছিল। পরে সে নিজেকে সামলে নিয়ে ট্রেনিং করতে শুরু করে। নুরি তাকে একবার বলেছিল ক্রিকেটে বন্ধুত্ব জরুরি। আজ মিতু সেই বন্ধুকেও হারিয়ে ফেলেছে। এদিকে মিতু নুরির কথা ভেবে ট্রেনিং করছিল, অন্যদিকে নুরির বিয়ে হচ্ছিল। এরপর মিতুদের বাড়ি দেখানো হয়। তারা সবাই মিলে রাতের খাবার খাচ্ছিল। তখনই সাম্পাত ফোন দিয়ে জানায় যে মিতু ন্যাশনাল ক্যাম্পের জন্য সিলেক্ট হয়ে গেছে। এতে তো মিতুর মা বাবা খুশি হলেও তার দাদি তেমন খুশি হন না। মিতুনকে দেখেও বোঝা যায় সে খুশি নয় এতে। মিতুর দাদি তার বাবাকে বলতে থাকে সে কিছুদিনের জন্য তার মেয়ের কাছে গিয়ে থাকবে। মিতুন বলে আমি আপনাকে সেখানে দিয়ে আসবো। এই বলে সে খাবার রেখেই উঠে যায়। মিতু তখন বুঝতে পারে তারা এতে খুশি নয়। তার উপর নুরিও এখন তার কাছে নেই। সে তাই একেবারেই ভেঙে পড়ে। পরদিন সকালবেলাতে মিথুন আর তার দাদি চলে যায়। এই নিয়ে তো বাড়ির সবার মন খারাপ হয়। এরপরই মিতুর বাবা মিতুকে নিয়ে মহিলা ক্রিকেট বোর্ডে চলে যায়। বোর্ডে সবাই একজন অপরজনকে অনেকদিন ধরেই চেনে। সবাই মিলে তখন সকালের নাস্তা করছিল। এই সময় মিতু সেখানে এলে সবাই তার দিকে তাকিয়ে থাকে। মিতু সেখানে গিয়ে 1 কাপ চা দিতে বললে যে রান্না করছিল সে বলে মিতু যেন নিজেই বানিয়ে খেয়ে নেয়। মিতুর এসব খুব খারাপ লাগে। সে তো একা একা এক কোণে গিয়ে বসে পড়ে। সবাই তো নিজেদের মধ্যেই কথা বলছিল, কিন্তু তাও তারা মিতুকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। মিতু তো এখানে একেবারে একা হয়ে গিয়েছিল। দেখা যায় যে যার মতো থাকে। মিতু তো কারোর সাথে কথা বলতে চাইলেও তারা তার সাথে কথা বলছিল না, তাকে এড়িয়ে চলছিল। তো ট্রেনিং এ যাওয়ার আগে মিতু তার ওষুধের বক্স খুঁজে পাচ্ছিল না। তাই সে বাইরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করলে তারা তার মজা নিতে থাকে। এখানে তো সবাই তার বড় ছিল। তখন তার কাছে সেই মেয়েটা আসে যাকে আমরা সাম্পাথের সাথে কেএস একাডেমিতে দেখেছিলাম। সে তখনও মিতুর উপর রেগেছিল। এরপর সে তার কাছে এসে বলে মিতু তো সিম্প্যাথি নিয়ে খেলতে পারছে, সে আগে খেলা দেখাক, তার যোগ্যতা কতটুকু আমরাও বুঝি। মিতু তো এবার খুব অস্বস্তিতে পড়ে যায়। তার পেট ব্যথা করছিল, কিন্তু সে ওষুধ খেতে পারে না। খেলায় যাওয়ার সময় সে হেলমেট পরতে যাচ্ছিল। তখনই সেই মেয়ে এসে মিতুকে বলে যে এটা ছাড়াই খেলে দেখাতে। মিতু তখন কোনো উপায় না পেয়ে ওই অবস্থাতেই খেলতে যায়। তখন সেই মেয়ে বলারদের কাছে গিয়ে বলে তারা যেন মিতুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মিতু তো তখন তার পেট ব্যথা নিয়েই খেলা শুরু করে। প্রথমে শ্রেষা নামের একজন বল করে, মিতু তো তাতে শর্ট করতে পারে না। এরপর খুশি নামের একজন তার 1 উইকেট ফেলে দেয়। তারা খুব দ্রুত গতিতে বল করছিল। মিতু তো অসুস্থ ছিল আর কিছুটা নার্ভাসও ছিল, তাই সে ভালো করে খেলতে পারছিল না। সবাই তো এর মজা নিতে থাকে। সবাই তখন পানি খেতে যায়। মিতু খেতে আসলে তাকে আবারও ফেরত পাঠিয়ে দেয় সেই মেয়েটি। এখানে সবাই তার মুখ বরাবর বোলিং করছিল। এরপরই সন্ধ্যার পর এক হল রুমে দেখানো হয় সেখানে সেই মেয়েও ছিল।
তখনই একজন তাকে সুকুমারী বলে ডাকে। সে সুকুমারীকে জিজ্ঞেস করে শেষবার সে কোন ছেলেকে দেখেছে। সুকুমারী বলে তার বাবাকে। মিতুও সেখানেই ছিল। সে নুরির লেখা সেই চিঠি নিয়ে শুয়েছিল। মেয়েরা তো এটা দেখে তার চিঠি নিয়ে মজা করতে থাকে। পরদিন মিতু যখন নাস্তা করছিল, একজন এসে বলে চিফ তাকে অফিসে যেতে বলেছে। এরপর সে আরো বলে মিতু তো দেখতে সুন্দর আছে, তাই সে যেন এসব ছেড়ে বিয়েটা করে নেয়। মিতু তো চুপচাপ সব শুনে, কিন্তু সে কিছুই বলে না। এরপরে মিতু শান্তা ম্যাডামের সাথে দেখা করতে যায়। তখন সে তাকে জিজ্ঞেস করে ব্যাটিং এর সবচেয়ে জরুরি জিনিস কি। মিতু বলে ফুটওয়ার্ক। তখন শান্তা ম্যাম বলে ব্যাটিং এ সবচেয়ে জরুরি হচ্ছে মাথা ঠিক মতো রাখা। মাথা ঠিক রাখলে সে কোনোদিন ফিল্ডে আউট হবে না। এরপর সে আরো বলে দুদিন পর ওয়ার্ম আপ ম্যাচ আছে, সে যেন নিজেকে সামলে নেয়, না হলে এখানে টিকতে পারবে না। তখনই তার সাম্পাথের বলা কিছু কথা মনে পড়ে। সাম্পাত বলেছিল সেখানে সবাই তার থেকে আলাদা থাকবে, বয়স আলাদা, এক্সপিরিয়েন্সও আলাদা, এত দূর যাওয়া পর্যন্ত তাদের কষ্টও আলাদাভাবে হয়েছে। তো সে বলে সেখানে ঝর্ণা নামের একটা মেয়ে আছে, সে কি তার জীবনই জানে। সে তখন সব বলতে শুরু করে যে সকালে উঠে সবার জন্য নাস্তা বানায়, এরপর আবার ট্রেন ধরতে হয়, 5 ঘন্টা রোদে প্র্যাকটিস করে সে, আর সন্ধ্যায় গিয়ে আবার চায়ের দোকানে কাজ করে। এরপর রয়েছে খুশি, কামারের মেয়ে, প্রীতি মাছওয়ালার মেয়ে। এরা সবাই তাদের কষ্টকে তাদের শক্তি বানিয়েছে। আর মিতু তার টেকনিক, তার শক্তি, তার এই টেকনিককে সে যেন তার হাতিয়ার বানায়। দুদিন পর ওয়ার্ম আপ ম্যাচ শুরু হয়। মিতু ব্যাটিং এ যায়। তখন সে সাম্পাথের বলা কিছু কথা ভাবছিল। সাম্পাত তাকে বলেছিল জীবন সবার কাছে উনুন বা অগ্নিকাণ্ডের মতো, সে যদি সেখানে পানি হয়ে যায় তো সে নিঃশেষ হয়ে যাবে, তাকে সেখানে লোহা হয়ে যেতে হবে। এরপরই শুরু হয় খেলা। ঝর্ণা বল করছিল, দ্বিতীয় বলে মিতু 4 করে। এরপর নীলু আসে। এভাবেই তারা একের পর এক আসছিল মিতুকে আউট করতে, কিন্তু সবাই ব্যর্থ হয়। শান্তা ম্যাম তো এতে খুব খুশি হয়। খেলা শেষ হলে শান্তা ম্যাম তার কাছে আসে আর বলে সে যদি আয়ারল্যান্ড সিলেকশন ম্যাচে খেলে টিকে যায় তাহলে সে হবে ইন্ডিয়ার মধ্যে প্রথম কম বয়সী খেলোয়াড়। এরপর দেখা যায় সুকুমারী শান্তা ম্যামের সাথে দেখা করে তাদের পরবর্তী ম্যাচের লিস্ট দেখতে। তখন সে বলে স্পিনার খুব কম নিচ্ছে না তারা, ইউনাইটেড সার্ভিস প্লেয়াররা স্পিন বল তেমন খেলতে পারে না, অনামিকা খুব ভালো, এতে তাকে নিলে কেমন হবে। ম্যাম বলে কিন্তু সিলেকশন তো ইংল্যান্ড আয়ারল্যান্ডের জন্য। লিস্টে সে মিতুর নাম দেখে বলে মিতালি তো একদম নতুন। শান্তা বলতে থাকে গ্রাউন্ডে শুধু পারফরমেন্স দেখানো হয়, এছাড়া বাকি কোনো কিছুই আসলে ম্যাটার করে না। এসব শুনে সুকুমারী সেখান থেকে চলে যায়। এরপরই তাদের আর ইউনাইটেড সার্ভিস প্লেয়ারদের সাথে খেলা শুরু হয়। খেলায় তাদের আরো 70 রান বাকি, কিন্তু তখনই সুকুমারী আউট হয়ে যায়। এরপরই মিতু আসে। প্রথম বল মিস হওয়াতে সবাই তাকে কথা শোনাতে থাকে, কিন্তু এরপরেই সে তার খেলা শুরু করে। তারা তখন বলছিল যাই হোক মিতু ভালোই খেলে। সে আর ঝর্ণা ছিল। বলার তো তখন রান নেওয়ার সময় বারবার ঝর্ণাকে ধাক্কা দিচ্ছিল, এতে তার খুব রাগ হয়। তখন মিতু একজনকে ধাক্কা মারে। সবাই তো এতে খুশি হয়, কিন্তু তখনই সে মিতুকে উল্টো দিকে ধাক্কা দিলে তাদের সাথে ঝামেলা শুরু হয়ে যায়। সুকুমারী তো বসে বসে এই সব কিছু দেখছিল। মিতু তখন সবাইকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। যাক, এরপর থেকে দেখা যায় ধীরে ধীরে সবাই মিতুর সাথে মিশতে শুরু করে। তারা সবাই এখন মিতুকে খুব পছন্দ করে। মিতু এর জন্য খুব খুশি। এরপরে মিতু কিছুদিন বাড়ি গিয়ে থাকে। পরবর্তীতে সে সাম্পাথের সাথে ইংল্যান্ড আয়ারল্যান্ড ম্যাচের জন্য বেরিয়ে পড়ে। সাম্পাত তখন বলে এখন শুরু হবে মিতুর আসল খেলা, সে যেন ইন্ডিয়াকে গর্বিত করতে পারে। এরপরে তাদের সবাইকে এয়ারপোর্টে দেখা যায়। নীলু সেখানে আসতে একটু দেরি করে ফেলে। এয়ারপোর্টে তো সবার ব্যাগ ওজনে হিসাবের চেয়ে অনেক বেশি ছিল, তাই তাদের আলাদা করে একদিকে সরিয়ে বলা হয় তারা যেন কিছু কমিয়ে নেয়। সবাই তাই করছিল। তখনই তাদের পাশ দিয়ে একদল পুরুষ ইন্ডিয়ান খেলোয়াড় গেলে সবাই ইন্ডিয়া ইন্ডিয়া বলতে থাকে। সুকুমারীর টিমের সবাই সেদিকেই তাকিয়েছিল। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। ইংল্যান্ডের দৃশ্য দেখানো হয়। রাতে ঝর্ণা, নীলু, মিতু আর প্রিয়া ঘুমাতেই পারছিল না। তখনই প্রিয়ার কথায় তারা সবাই বাহিরে বের হয়। মিতু তো বেশ ভয় পাচ্ছিল, কারণ এর জন্য যদি আবার তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। কিন্তু ঝর্ণা তাকে চিন্তা করতে মানা করে। নীলু তখন বলছিল আমাদের মহিলা ক্রিকেটারদের কোনো নাম নেই, কেউ কখনো তাদের কষ্ট দেখবে না। তখনই প্রিয়া মিতুকে জিজ্ঞেস করে সে তো স্কুলে পড়েছে, কিন্তু তারপরও সে কেন ক্রিকেট খেলতে এসেছে। মিতু এবার বলতে শুরু করে যে সে তখন 8 বছরের ছিল। তখন তাকে কেউ একজন বলেছিল একদিন এমন আসবে যখন ক্রিকেট শুধু পুরুষদের খেলা থাকবে না, সবাই খেলবে এই খেলা। মেন ইন ব্লুর মতো একটা টিম হবে তাদের। এরপরে ইংল্যান্ডের মিল্টন কিনসে মিতুদের ট্রেনিং করতে দেখা যায়।
তখনই শান্তা ফোন করে সুকুমারীকে জানায় সাম্পাত বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। শান্তা সুকুমারীকে এটাও বলে যে সে যেন এই কথাটা মিতুকে না বলে, কারণ এটা তার প্রথম ম্যাচ। এই কথা শুনলে সে ভালোভাবে খেলতেই পারবে না, তাই সে যেন ম্যাচ শেষ হওয়ার পরই তাকে এই সংবাদটা দেয়। সুকুমারীও তার কথা মেনে নিয়ে কল কেটে দেয়। এরপরই সে মাঠে গিয়ে সবাইকে এক করে। লিস্টের প্রথমে ছিল রেশমা, এরপর মিতু তার কাছে যায়। সুকুমারী তখন মিতুকে অল দ্য বেস্ট বলে আর কানে কানে কিছু কথা বলে, যে কথা শুনেই তো মিতুর মুখ কালো হয়ে যায়। এরপরই ম্যাচ শুরু হয়। মিতু তো খুব ভালো খেলছিল, সে সাম্পাথের সাথে করা ট্রেনিং এর কথাই ভাবছিল। তার মানে সুকুমারী তাকে সাম্পাথের মৃত্যুর কথা জানিয়ে দিয়েছে। এত মানা করার পরও সে এই কাজটাই করলো। কিন্তু দেখা যায় মিতু তো খারাপ খেলার বদলে সেই ম্যাচে সেঞ্চুরি করে নেয়। সবাই তো এতে খুব খুশি ছিল। আসলে সাম্পাথের মৃত্যুতে মিতু অনেক কষ্ট পায়, তবুও সে তার কান্না সামলে ম্যাচ শেষ করে, কারণ সাম্পাথ চেয়েছিল মিতু অনেক ভালো একজন খেলোয়াড় হবে। তাই সে সাম্পাথের সব ট্রেনিং আর সব কথা মনে করে এই খেলাটা বেশ ভালোভাবেই শেষ করে। এরপরে তাদের ম্যাচ শুরু হয় ইংল্যান্ডের টাউনটনে। এখানেও মিতু খুব ভালো পারফরমেন্স করে, সবাই তো তাকে উৎসাহ দিচ্ছিল। ম্যাচ শেষে তাকে বলা হয় সে তো কম বয়সেই খুব ভালো পারফরমেন্স করেছে। মিতু বলে সে তার এই খুশির সময় তার টিম মেম্বারদের সাথে ভাগাভাগি করতে চায়। এভাবেই মিতুর দিন চলতে থাকে। টিমের সবাই এখন মিতুর সাথে ভালো ব্যবহার করে, তার খেয়াল রাখে। মিতুর খেলাও খুব ভালো চলছিল। এরপর তাকে জিজ্ঞেস করা হয় 100 রান করে তার কেমন লাগছে। সে উত্তরে বলে ভালো লাগছে, কিন্তু সে তা করতে পেরেছে শুধুমাত্র তার টিমের জন্য। তারা সবাই মিলে খুব ভালো খেলেছে, তার একার পক্ষে তো এসব করা কখনোই সম্ভব ছিল না। এরপর সে সিআইএ এর উদ্দেশ্যে বলতে থাকে তারা 1932 থেকে 20 বছর যাবৎ পুরুষ টিমদের সাহায্য করছে, তাই তারা যেন শুধু 5 বছর তাদের সাহায্য করে। এরপরই সবাই ইন্ডিয়া চলে আসে। শান্তা তাদের সবাইকে পেপার দিয়ে বলে এটা হলো তাদের এই বছরের প্ল্যান। তাদের ম্যাচ কম থাকায় সবাই তো এই নিয়ে কথা বলছিল। তখনই মিতু শান্তাকে জিজ্ঞেস করে এবার এত কম ম্যাচ দেয়া হয়েছে কেন তাদের। শান্তা তখন বলে কিচ্ছু করার নেই, আমাদের চেষ্টা তো করে যাচ্ছি, তবে WBC অর্থাৎ ওমেন ক্রিকেট বোর্ডের কাছে বাজেটও কম। তখন মিতু বলে ম্যাম, WCB যদি CAI এর সাথে পার্টনারশিপ করে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন সুকুমারী বলে এভাবে তাদের সাথে পার্টনারশিপ করা যাবে না, যা আছে তা নিয়েই যেন সে খুশি থাকে। তখন নীলু বলে মিতু তো ভুল কিছু বলেনি, তার আইডিয়া তো ভালোই আছে। সবাই এতে সম্মতি জানায়, কিন্তু সুকুমারী কিছুতেই মানতে রাজি নয়। মিতু তখন বলে এটা আমাদের সবার জীবনের একটা উদ্দেশ্য। সুকুমারী বলে 2-1টা সেঞ্চুরি করে এখন টিম লিডারের মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছ। শান্তা তখন তাকে চুপ করায় আর মিতুর মতামত জানতে চায়। মিতু বলে তাদের মহিলা ক্রিকেট টিমকে পপুলার করতে তাদের বেশি করে ম্যাচ খেলা দরকার, তাহলে সবাই তাদের টিমের ব্যাপারে জানতে পারবে। যদি তারা সবাই মিলে চেষ্টা করে তাহলে তারা অবশ্যই এটা করতে পারবে। তখন সুকুমারী বলে যে সাপোর্ট সে পাচ্ছে তাতে কি মিতুর হচ্ছে না। মিতু তখন শান্তাকে বলে তাদের পুরুষ কোচ দরকার, যেমন সন্দীপ অথবা ওয়াদিকারের মতো কেউ। সুকুমারী এটা শুনে বলে সে কি পাগল হয়ে গেছে। মিতু বলে এটা আমাদের জন্যই ভালো। সুকুমারীও তা জানে। এই নিয়ে মিতু আর সুকুমারীর মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। তখনই শান্তা তাদের থামিয়ে দেয় আর বলে তাদের কাছে একটা খবর এসেছে, তারা নতুন টিম ক্যাপ্টেন পেয়েছে, ইন্ডিয়ার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মিতালি। সবাই তো তখন এটা শুনে মিতুর জন্য তালি বাজায়, কিন্তু সুকুমারী এতে মোটেই খুশি হয় না। মিতু তখন টিম ক্যাপ্টেন হিসেবে CIA এর কাছে পত্র লেখে তাদের মহিলা টিমকে একটা ভালো পজিশনে নিতে সাহায্য করতে। টিমের সবাই তো এরপর কঠোর পরিশ্রম করতে থাকে। মিতু টিম ক্যাপ্টেন হয়েও খুব সুন্দর করে সবাইকে ট্রেন করতে থাকে। নিজে থেকে সে সবাইকে সব শিখিয়ে দিচ্ছিল। এরপরই ইংল্যান্ডের আর্মসলিতে একটি ম্যাচ হয়। মিতুর নেতৃত্বে এই ম্যাচও তারা জিতে যায়। এরপরই মিতুকে একদিন ইন্টারভিউ এর জন্য নেওয়া হয়। তাকে বলা হয় ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে, সে কিভাবে এত কষ্টের পথ পাড়ি দিয়ে এখানে আসলো। তখন মিতু বলে ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিম এখন আর পিছিয়ে নেই। সাংবাদিক বলতে থাকে পুরুষ টিমও ইংল্যান্ডে খেলছে, কিন্তু তারা এবার হেরে গেছে, তবে মিতুর টিম তো এখনো হারেনি কোনো ম্যাচে। তখন মিতু বলে আপনি কিছু জিতবেন তো কিছু হারাবেন, আর এটা খুবই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। তো এরপর একজন তাকে জিজ্ঞেস করে তার পছন্দের পুরুষ ক্রিকেটারকে। তখন মিতু বলে সে কি কোনো পুরুষ ক্রিকেটারকে এই প্রশ্ন কখনো করেছে। এই কথা শুনে সেই সাংবাদিক একেবারে চুপ হয়ে যায়। মিতু বেশ চমৎকার ভাবে তার ইন্টারভিউ দিচ্ছিল। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। মিতু একা একাই প্র্যাকটিস করছিল। তখনই শান্তা তাকে একটু রেস্ট নিতে বলে। এরপর সে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন মিটিং করার জন্য রাজি হয়ে গেছে।
কংগ্রেচুলেশনস ক্যাপ্টেন। মিতু তো এই খবর পেয়ে খুব খুশি হয়, তাই সে সাথে সাথে তার টিম মেম্বারদের বলে। তারাও তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই তাদের খেলার পোশাক এলে সবাই দেখতে পায় পোশাকের পেছনে শুধু মাহেন্দার লেখা ছিল। তারা তখন মিতুকে এই কথা বললে সে সাথে সাথে শান্তার কাছে যায়। তখন শান্তা তাকে জানায় তারা বছরে 1-2টা ম্যাচ খেলতে পারবে, আর ওয়ানডে তখন হবে যখন অন্য দেশ থেকে ইনভিটেশন আসবে। এখন তো তাদের কোচ উন্নিও সরে গেছে, সিআই এর জন্য নতুন কোচ হচ্ছে সুকুমারী। এই কথা শুনে মিতু শান্তাকে বলে সে সিআই এর চিফের সাথে দেখা করতে চায়। শান্তাও তখন এর ব্যবস্থা করে দেয়। পরে মিতু তার পুরো টিম নিয়ে সিআই কোম্পানিতে যায়। মিতু বলে খুব কম সাহায্যই তো চাচ্ছে তারা, একটু বেশি করে ম্যাচ খেলতে দেওয়া, নিজের নামের জার্সি শু, এই তো তাদেরও তো একটা পরিচয় আছে, তারাও তো ইন্ডিয়ার হয়েই খেলে। চিফ তখন দারোয়ান বালাকে ডেকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে এখানে কাজ করছে। বালা বলে এই তো 30 বছর। চিফ তখন তাকে জিজ্ঞেস করে তার কি ক্রিকেট পছন্দ। বালা বলে হ্যাঁ, ক্রিকেট তো তার জীবন, ছোট থেকে দেখে, এটা তার খুব পছন্দের খেলা। চিফ তখন তাকে যে কোনো 5 জন মহিলা ক্রিকেটারের নাম বলতে বলে, কিন্তু বালা তো বলতে পারে না। একজনের নাম বলতে বললে তাও সে পারে না। এরপরে সে সেখান থেকে চলে যায়। চিফ তখন মিতুকে বলে এই হলো তোমাদের পরিচয়। তখন একজন বলে তাদের জন্য কোনো স্পন্সর হবে না। অন্য আরেকজন বলতে থাকে এর থেকে ভালো পুরুষ ক্রিকেটারদের স্ত্রী গার্লফ্রেন্ডদের তাদের সাথে দিলে তখন তো স্পন্সরের লাইন পড়ে যাবে। সেই সময় মিতু তার জার্সি নাম্বার 3 বলে আর তার নামও বলে। এরপর একে একে সবাই বলতে শুরু করে। ঝর্ণা জার্সি নাম্বার 85, নীলু জার্সি নাম্বার 8, খুশি জার্সি নাম্বার 74, হিমাক্ষী জার্সি নাম্বার 19 আর শ্রেয়া জার্সি নাম্বার 15। এরপর মিতু বলে এখন তো আমাদের পরিচয় পেয়ে গিয়েছেন আপনারা। এই বলে মিতু সেখান থেকে চলে যায়। সেরপর WCB ছেড়ে চলে যায়। সে বলে তাকে ক্যাপ্টেন বলার কোনো দরকার নেই, তার ক্রিকেট খেলারও হেতু নেই, তার কারণ সে কিছু বদলাতে পারেনি, সে হেরে গেছে। এরপরে মিতু বাড়িতে না জানিয়েই চলে আসে। তার মা তো তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু তখন মিতু বলে দাদি ঠিক বলতেন, মিতুনকেই খেলা উচিত ছিল, তাকে নয়। এই বলে সে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে সে বাড়িতেই তার মায়ের সাথে থাকতে শুরু করে। একদিন তাকে খুশি ফোন করে, তার সাথে ঝর্ণাও ছিল। ঝর্ণা বলতে থাকে তাদের টিমের অবস্থা ভালো নেই, একের পর এক ম্যাচ তারা হারছে, আর সুকুমারীও শুধু শুধু তাদের কথা শোনাচ্ছে। খুশি বলতে থাকে মিতু চলে যাওয়ার পর থেকেই সব এরকম হয়ে গেছে, কিছুই আর ঠিক নেই, একের পর এক চলে যাচ্ছে সবাই। ঝর্ণা জানায় নীলুও বিয়ে করে নিচ্ছে। মিতু এই সবকিছুর উত্তরে শুধু বলে ভালো। খুশি তখন বলতে থাকে শনিবার যদি মিতু বাসায় থাকে তো তারা তার সাথে দেখা করবে, হায়দ্রাবাদ আসছিল তারা। মিতু তখন তাদের দুপুরের পর চলে আসতে বলে ফোন কেটে দেয়। এরপরে সে গিয়ে তার মা বাবাকে বলে যে তারা কি তার বিয়ের ব্যাপারে ভেবেছে। এই কথা শুনে তো তার মা বাবা খুবই অবাক হয়, কারণ মিতু তো এমন মেয়ে নয়। মিতু তখন বলে তারা কি তার বিয়ে দিতে চায় না। যাক, এরপরে দেখা যায় ঝর্ণার খুশি তাদের বাড়িতে আসে। তখন মিতু শাড়ি পরে তৈরি হচ্ছিল ছেলেদের বাড়ি যাওয়ার জন্য। তারা তাকে এই অবস্থায় দেখে খুবই অবাক হয়। এরপরে সে ঝর্ণার খুশিকে সাথে নিয়ে তার পরিবারের সাথে ছেলের বাড়িতে যায়। সেখানে গিয়ে ঝর্ণার খুশি ক্রিকেট নিয়েই পড়ে থাকে। তারা তাদের জিজ্ঞেস করে মিতু কি ক্রিকেট খেলতে পারবে বিয়ের পরে। ছেলে বলে অবশ্যই পারবে। তখন খুশি বলে যদি প্রতিদিন খেলতে হয়। সে তখন মিতুকে বলে যদি তার কোনো ইম্পর্টেন্ট ম্যাচ থাকে আর তখন তার মা অসুস্থ হয় তখনও কি মিতু খেলতে যাবে। মিতু বলে আচ্ছা ধরুন আপনি আর্মি, আপনি যুদ্ধে যাওয়ার প্রস্তুতিতে আছেন, এ সময় শুনলেন আপনার মা অসুস্থ, তখন আপনি কি করবেন, যুদ্ধে যাবেন নাকি মায়ের কাছে আসবেন। তারা তো তিনজন এই নিয়ে খুব হাসে। এদিকে সিআই এর চিফ সুকুমারীকে কথা শোনাচ্ছিল, কারণ একের পর এক ম্যাচ তারা হেরে যাচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ম্যাচ জিতছে আর তাদের কোনো খবর নেই সামনেই ওয়ার্ল্ড কাপ। যদি সে কিছু করতে না পারে তাহলে সিএআই আর WCBর জন্য কিচ্ছু করবে না। সুকুমারী তখন আর কোনো উপায় না পেয়ে মিতুকে ফোন করে। এরপরে দৃশ্য চলে যায় মিতুদের বাড়িতে। নুরি এসেছিল মিতুর সাথে দেখা করতে। সে তো এসেই মিতুকে বকা দিতে থাকে ক্রিকেট ছেড়ে দেওয়ার জন্য। সে বলে এখন শুধু শুধু ছেলে আসবে আর তাকে এদের পিটিয়ে মিতুর রাস্তা থেকে সরাতে হবে। মিতু তো এতদিন পর নুরিকে দেখে খুব খুশি হয়ে যায়। তারা দুজন মিলে তাদের সেই পুরনো জায়গায় যায় যেখানে তারা প্রথম ক্রিকেট খেলেছিল। মিতু তখন নুরিকে জিজ্ঞেস করে আজ কেন এসেছে সে, যেদিন আসার কথা সেদিন আসেনি কেন, এখন কেন এসেছে সে মিতুকে দেখাতে যে নুরি কতটা খুশি আছে, তার ঘর আছে, সংসার আছে, ক্রিকেট ছেড়ে দিয়েছে তো কি হয়েছে, এসবই সে দেখাতে এসেছে তাই না। নুরি তখন বলতে থাকে তোর যা ইচ্ছা বল, ভিতরে যত রাগ আছে সব বের করে দে,
অনেক লড়াই করেছি আমি, কিন্তু বাবার সাথে পারিনি। কি করতাম আমি? আমার ভাগ্যেই ক্রিকেট নেই। আমার সব স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তারপরও তোর খেলা দেখে খুশি হতাম। সব খবরের কাগজ নিজের কাছে রেখে দিয়েছি। যেদিন শুনেছিলাম তুই ক্যাপ্টেন হয়ে গেছিস, সেদিন যে কত খুশি আমি হয়েছিলাম তোকে বলে বোঝাতে পারবো না। নুরি তো এসবই বলছিল আর কান্না করছিল। তখনই মিতু এসে তার পাশে বসে আর তাকে জড়িয়ে ধরে। তখন নুরি বলে, তুই যখন খেলিস তখন শুধু নিজের জন্য খেলিস না, তুই সব নুরির স্বপ্ন পূরণের জন্য খেলিস। আর তুই এখন এসব ছেড়ে দিস না, শেষ পর্যন্ত খেলে যা। এরপরই মিতু, ঝর্ণা খুশি আর শ্রেষা নীলুর বিয়েতে গিয়ে তাকে বলে যে নীলুকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। নীলু তো যেতে চায় না। মিতু তখন বলে তাদের স্পিনার লাগবে, আর নীলুর মতো ভালো স্পিনার আর নেই, তাই তাকে যে যেতেই হবে। তখন তাদের পেছন থেকে নীলুর হবু বর চন্দন বেরিয়ে আসে। সে নীলুকে জিজ্ঞেস করে, নীলু কি সত্যিই ক্রিকেট খেলতে চায়? নীলু বলে হ্যাঁ। তখন চন্দন বলে, তো খেলো না, কিন্তু বিয়ে করে খেললে আরো বেশি খুশি হতাম। তবে তার একটা শর্ত আছে, তাকে সচিনের সাথে দেখা করাতে হবে। এই কথা শুনে তো তারা সবাই খুব হাসে। নীলুও তো খুশি হয়ে যায় আর বলে আচ্ছা, কিন্তু প্রথমে এই সচিনের সাথে দেখা করুন। এই বলে সে মিতুকে সামনে ঠেলে দেয়। নীলুর বিয়েতে WCBর সব সদস্যরা এসেছিল। মিতু গিয়ে তখন সুকুমারীর সাথে দেখা করে। সুকুমারী বলে মিতু তার সাথে জিতে গেল। তখন মিতু বলতে থাকে, সাম্পাত তাকে সবসময় একটা গল্প বলতো এক মহিলা ক্রিকেটারের। তিনি তার স্বামী মারা যাওয়ার পরের দিন সকাল 6টার সময় খেলতে গিয়েছিলেন। একজন ভক্ত তার আইডলের কাছে জিততে পারে না, কিন্তু অনেক কিছু শিখতে পারে। এরপরে মিতু সাম্পাতের একটা স্মৃতি নিয়ে আবারও ক্রিকেট খেলায় ফিরে যায়। এরপর দেখা যায় উইমেন ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায়। WCBর মেয়েরা তো খুব ভয় পেয়েছিল, কারণ তাদের যে টিমের সাথে খেলা হবে তারা অনেক বেশি শক্তিশালী ছিল। তখন মিতু তাদের সবাইকে এক করে। সে তাদের জিজ্ঞেস করে, আজ সব থেকে খারাপ জিনিস কি হবে? একজন বলে হেরে যাওয়া, কিন্তু তখন মিতু বলে না, আমরা তো জেতার জন্য খেলবই। আজ সব থেকে খারাপ জিনিস হবে এই যে আজকের পর থেকে তাদের কথা আর কেউ মনে রাখবে না। এজন্য আজ আমরা এমন ভাবে খেলবো যাতে হার বা জিত যাই হোক না কেন সবাই আমাদের কথা মনে রাখবে। এটা ওয়ার্ল্ড কাপ, এখানে আমাদের পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এদের হারাতে হবে। এই সফর কষ্টের হবে, কিন্তু কারো জন্য এটা সহজ না। 16 বছর ধরে ছেলে সেজে ক্রিকেট খেলেছে কবিতা। এটা কি সহজ ছিল? ঝর্ণাকে প্রতিদিন 80 কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার জন্য ট্রেন ধরতে হয়, শুধু এই জন্য যেন সে প্র্যাকটিস ঠিক মতো করতে পারে। এটাও কি সহজ ছিল? বিদা 6 ঘন্টা সাগরে কাজ করে এসে 20 ওভার বল করত প্রতিদিন। এগুলো কি তার জন্য সহজ? এই সব কষ্ট করে আজ আমরা সবাই এখান পর্যন্ত পৌঁছেছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এরপর আর হয়তো খেলতে পারবে না। সে নিজেই হয়তো খেলতে পারবে না। তো ধরো এটা তোমাদের শেষ টুর্নামেন্ট, তাহলে তোমরা কিভাবে খেলবে? নীলু তখন বলে জীবনের বাজি লাগিয়ে দিব। শ্রেষা বলে এমন ভাবে খেলবো মনে হবে আজ জীবনের শেষ দিন। সবাই তখন এতে সম্মতি জানায়। মিতু বলে তো আজ আমরা এমন ভাবে খেলবো যে মানুষ শুধু একটা রং দেখবে, ব্লু। এরপরে তো তারা গ্রাউন্ড মাতিয়ে তোলে ওমেন ইন ব্লু বলে বলে। ওয়ার্ল্ড কাপে তাদের কোচ ছিল সুকুমারী আর ক্যাপ্টেন মিতু। যাক, তো এরপরই তাদের খেলা শুরু হয়। প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের সাথে। মিতু তো সেঞ্চুরি করে নেয়। ইন্ডিয়া মাত্র 3 উইকেটে 281 রান করে, আর ইংল্যান্ডের 215 রানেই 5 উইকেট হয়ে যায়। 246 রানেই শর্মার বলে ভিদা ক্যাচ নেয়, আর ইংল্যান্ডের সব উইকেট পড়ে যায়। এর মধ্যে দিয়ে তারা এই ম্যাচও জিতে যায়। মিতুর মা বাবা তো টেলিভিশনে খেলা দেখছিল, তারা তো খুব খুশি হয়। অন্যদিকে নুরিও তার বেস্ট ফ্রেন্ডের জন্য অনেক খুশি হয়। এরপর তাদের দ্বিতীয় ম্যাচ হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে। এবারও তারা 7 উইকেটে তাদের ম্যাচ জিতে যায়। তখন আমরা মিতুর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে দেখতে পাই। তার মা তাকে বিয়ের কথা বলছিলেন, কিন্তু সে তো মিতুর খেলা দেখতেই ব্যস্ত। এরপর তাদের তৃতীয় ম্যাচ শুরু হয় পাকিস্তানের সাথে। এই ম্যাচে তারা তেমন খেলতে পারে না, মাত্র 171 রানের টার্গেট দিয়েছিল। মিতু তখন নীলুকে বোলিং এ আনে, কারণ তাদের উইকেট দরকার। পাকিস্তান যদি আর কয়েকটা ওভার খেলতে পারে তাহলেই তারা হেরে যাবে। নীলু তখন 4 বলেই প্রথম উইকেট নিয়ে নেয়। এটা দেখে নীলুর হবু বর চন্দন তো অনেক খুশি হয়ে যায়। এরপরই ঝর্ণা এসে আর এক উইকেট ফেলে, আর 14 রানের সময় নীলু আরো একটা উইকেট ফেলে দেয়। 25 রানে পাকিস্তানের 5 উইকেট হয়ে যায়। তখনই 6 নম্বর উইকেট হলে আম্পায়ার উইকেট না দিলে মিতু রিভিউ নেয়, আর তারা পরবর্তী উইকেটও পেয়ে যায়। 51 রানে পাকিস্তানের 8 উইকেট পড়ে যায়, আর 74 রানের সময় মানসি পাকিস্তানের শেষ উইকেটটা ফেলে দেয়। এর মধ্যে দিয়ে এই ম্যাচটাও তারা জিতে যায়। তখন একজন দর্শক বলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে জিতেছে, এটা তো তার কাছে ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার মতো। তাদের পরবর্তী ম্যাচ শুরু হয় শ্রীলঙ্কার সাথে। মিতু তো সেদিনও সেঞ্চুরি করে, আর এটা ছিল তার 48 নম্বর সেঞ্চুরি ন্যাশনাল টিমে খেলা শুরু করার পর থেকে। দেখা যায় 62 রানের ব্যবধানে এই ম্যাচও তারা জিতে যায়। পরের ম্যাচ ছিল সাউথ আফ্রিকার সাথে, কিন্তু এই ম্যাচ তারা হেরে যায়। সেমিফাইনালে যাওয়ার আগে তাদের অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হয়। মিতুর তখন 50 নম্বর সেঞ্চুরি হয়ে যায়, কিন্তু এবারও দেখা যায় ইন্ডিয়া হেরে যায়। এরপরে ডার্বিতে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের
খেলা শুরু হয়। এদিকে সিআই এর কোম্পানিতে দেখা যায় দুজন সিনিয়র অফিসার বসে খেলা দেখছিল। তারা মিতুকে চিনতে পারছিল না। তখন বালা এসে মিতুর নাম বলে। এর আগে যখন মিতু এসেছিল তখন বালা তাকে চিনতই না। যাক, এরপরই দেখা যায় তারা এবার নিউজিল্যান্ডের সাথে জিতেই যায়, আর এর মধ্যে ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে যায়। সেখানে তাদের ম্যাচ শুরু হয় অস্ট্রেলিয়ার সাথে, আর এই ম্যাচে জিতে তারা চলে যায় ফাইনালে। 1983-তে প্রথম মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আর এবার 2017-তে আবার ফাইনাল ম্যাচ শুরু হয় ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে। এরপরে মিতু মাঠে আসলে সবাই তো ইন্ডিয়া ইন্ডিয়া বলছিল, যা তার একদিনের স্বপ্ন ছিল। মিতু এই ম্যাচে তেমন একটা খেলতে পারে না, আর দেখা যায় ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হেরে যায়। তারা সবাই তো এতে ভেঙে পড়ে, সবাই কান্না করতে থাকে। ডাব্লিউসিবির মেয়েরা মন খারাপ করে ইন্ডিয়া ফিরে আসে। মিতু তখন তার সেই কাগজ বের করে যেখানে সে লিখেছিল তার কাছে কি আছে আর কি নেই। আজ সে লেখে তার কাছে কি নেই, তার কাছে ওয়ার্ল্ড কাপ নেই। প্লেয়াররা সবাই তো মন খারাপ করে এয়ারপোর্ট থেকে বের হচ্ছিল, তখনই তারা দেখতে পায় তাদের সামনে অনেক সাংবাদিক আর মহিলা ক্রিকেটারদের ভক্ত দাঁড়িয়েছিল। সবাই তো ইন্ডিয়া ইন্ডিয়া আর ওম্যান ইন ব্লু বলে স্লোগান দিচ্ছিল, যা তাদের সবার স্বপ্ন ছিল। তারা তো ঠিক করেছিল এমন ভাবে খেলবে যাতে সবাই তাদের কথা মনে রাখে, আর ঠিক তাই হয়েছে। তারা হেরে গেলেও সবাই তাদেরকে মনে রেখেছে, তাই তারা আজ খুব খুশি যে তাদের টিমকে এখন সবাই চেনে। এরপরে মিতুর কাছে প্রাইম মিনিস্টারের ফোন আসে। মিতু তখন তার কাছে ক্ষমা চায় যে সে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ আনতে পারেনি। তখন প্রাইম মিনিস্টার বলে তারা কাপ জেতেনি ঠিকই, কিন্তু পুরো ইন্ডিয়ার মানুষের মন জিতে নিয়েছে। এসব শুনে তো মিতু খুব খুশি হয়ে যায়। এরপরে আমরা তাকে কিএস একাডেমির মাঠে দেখি। সে সেখানে তার ছোটবেলার সাম্পাথের কথা ভাবছিল। তখনই তাদের কাছে অনেকে আসে তাদের অটোগ্রাফ নিতে। তো অবশেষে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। এখন আর ঝর্ণাকে আর চায়ের দোকানে যেতে হয় না। নীলুর বিয়ে হয়ে গেছে চন্দনের সাথে, কিন্তু তারপরও সে তাকে খেলার জন্য উৎসাহিত করে। মিতুনও এখন মিতুর সাথে কথা বলে, তার খেয়াল রাখে, তাকে উৎসাহ দেয়। সবাই এখন তাদের লাইফে অনেক বেশি খুশি ছিল। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল একজন মেয়ের ক্রিকেটার হয়ে ওঠার গল্প, যেই গল্প সবাইকে অনুপ্রেরণা দিবে। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।